নমস্কার, আমি শুভজিৎ জোয়ারদার। টিজি বায়োলজিতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি আজকে থেকে তোমাদের এসএলএসটি ক্লাস 9-10-এর বায়োলজি পড়াবো। এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে পড়ানোটা। আজকে আমি প্রথম দিন তোমাদের যেটা আলোচনা করব সেটা কিভাবে সিলেবাসটাকে স্টাডি করবে। দেখো, যে কোনো সাবজেক্ট পড়তে বেশি সময় লাগে না, কিন্তু আমাদের কি হয় বলো তো, এসএসসিতে আমাদের সব টপিক পড়তে হবে। যেহেতু আমরা জীবন বিজ্ঞানের, তাই আমাদের কিন্তু 3টে সাবজেক্ট একসাথে পড়তে হবে: জুওলজি, বটানি, ফিজিওলজি। কোনোটা কিন্তু যে আমি এটাকে বেশি প্রায়োরিটি দেবো, এটাকে একটু কম প্রায়োরিটি দেবো, সেরকম কোনো জায়গা নেই। তোমাকে সব কিছুই পড়তে হবে। হয়তো অতটা ডিটেলসে পড়ার দরকার নেই, কিন্তু তোমাকে পড়তে হবে, সিলেবাসটা পুরো কভার করতে হবে। আর সিলেবাসটা কভার করার জন্য সব থেকে বেশি জরুরি যে আমি কীভাবে পড়বো। দেখো, তুমি যে কোনোভাবেই পড়তে পারো, তবে আমার মনে হয় আমি যেভাবে বলবো সেইভাবে পড়লে তোমাদের কিছুটা তো সুবিধে হবেই। আর আমাদের যেহেতু বায়োলজি, সেহেতু 3টে তো পড়তে হবে। 3টের মধ্যে 3টেতেই আমাদের স্ট্রং কখনো সেটা সম্ভব না। তাই আমাদের যাতে 3টে খুব স্ট্রং না হলেও এই হিউজ সিলেবাসের মধ্য থেকে যাতে আমাদের একটা মিনিমাম তো একটা প্রিপারেশন দরকারই, যে এসএসসিতে আহামরি কিছু প্রশ্ন আসবে না কঠিন। তোমাদের নর্মাল ইজি টু মডারেট কোশ্চেনই হবে। সেক্ষেত্রে তোমাকে সিলেবাসটা পুরো কভার করলে তবেই তোমার একটা গুড স্কোর হওয়ার চান্স থাকবে। আর সেক্ষেত্রে তুমি অবশ্যই প্রায়োরিটি পাবে যখন রেজাল্টে বেরোবে। আর যেটা ব্যাপার সেটা এসএলএসটি এক্সামের হয়তো কোনো নোটিফিকেশন এখনো বেরোয়নি, বেরোনোর খুব চান্স আছে। সেটা হতে পারে 2023-এর প্রথমের দিকে বা 2022-এর শেষের দিকে, কিন্তু একটা বেরোবেই। এসএলএসটির সুযোগ তোমরা সব পাবে। এইবার যখন নোটিফিকেশন বেরোলো তখন থেকে হয়তো পরীক্ষার মধ্যে তুমি যদি ভাবো সিলেবাস কমপ্লিট করবো, কখনো সেটা পসিবল না। তাই তোমাদের এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে। তোমাদের প্রথম যেটা কাজ করতে হবে, সিলেবাসটাকে হাতে রাখতে হবে। সিলেবাসটা হাতে রেখে তবেই আমার ক্লাসটা শুনবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, আমাদের জুওলজি সিলেবাস যদি দেখি আমরা, প্রথম যেটা আসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরে আসে সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স। তারপর আসে ডেভেলপমেন্ট বায়োলজি। তারপর আসে ইভলিউশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তারপর আসে ইকোলজি। তারপর আসে প্যারাসাইটোলজি। তারপর আসে অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। শেষ যে টপিকটা আসে জুওলজি, সেটা ইকোনমিক জুওলজি। তোমরা এইভাবে যদি পড়তে যাও তাহলে লিঙ্ক করতে পারবে না। তাই লিঙ্ক করার জন্য আমার মনে হয় কি, যেভাবে পড়া দরকার সেইভাবে আমি বলে দিচ্ছি। প্রথম তোমরা যে টপিকটা পড়বে, আমার মনে হয় সেটা হচ্ছে, প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে ইভলিউশন। ইভলিউশন হচ্ছে প্রথম পড়বে, কিন্তু ইভলিউশনে পুরোটা পড়ার দরকার নাই। এইখানে পড়বে অরিজিন অফ লাইফ। এই পর্যন্ত অরিজিন অফ লাইফে দেখবো অনেক থিওরি দিয়েছে, তোমাদের সব পড়ার দরকার নেই। মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে কেমোসিনথেটিক থিওরি, যেটা ওপারিন আর হ্যালডেন দিয়েছে। তারপর তোমাদের পড়তে হবে মিলার আর ইউরের যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটা ভালো করে পড়তে হবে। আর বাকি যেসব থিওরি অফ বায়োজেনেসিস, অ্যাবায়োজেনেসিস আছে, এগুলো জাস্ট রিডিং করলেই হবে। জাস্ট কোন সায়েন্টিস্ট কোনগুলো প্রপোজ করেছিল সেগুলো জাস্ট দেখলেই হবে। তাহলে ফার্স্ট হচ্ছে অরিজিন অফ লাইফ। এখানে অরিজিন অফ লাইফ বলতে তোমাদের যেটা বোঝানো হয়েছে সেটা অরিজিন অফ সেল। অরিজিন অফ সেলে তোমরা জানো কিভাবে প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক সেল, তারপর সেখান থেকে ইউক্যারিওটিক, এই যে এভলিউশনারি সিকোয়েন্স, এইটা পড়বে প্রথমে। সেকেন্ড যেটা পড়বে তোমরা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা যেটা পড়বে সেটা কিন্তু অবশ্যই এভলিউশনারি বেসিসে। দেখো, এভলিউশনারি বেসিসে ক্লাসিফিকেশন যেটা, সেটা তোমরা মনে রাখবে যে সেটা প্ল্যান্টের ক্লাসিফিকেশন হোক, অ্যানিমেলের হোক, প্রথমে আসে ক্লাসিফিকেশন হচ্ছে যেটা আর.এস. হুইটেকারের যে ক্লাসিফিকেশনটা আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, ওটাকেই ফলো করে সবাই সাধারণত। এইবার সেক্ষেত্রে যেমন প্রথমে আসে কি প্রোক্যারিওটিক, তারপরে আসে কি ইউক্যারিওটিক। এইবার দেখো, প্রোক্যারিওটিকের মধ্যে আসে মনেরা। এবার ইউক্যারিওটিকের মধ্যে পড়বে 4টে: প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলিয়া,
অ্যান্ড প্ল্যান্টি, এই চারটে পড়বে ইউক্যারিওটিকের মধ্যে। তারপর তোমাদের দেখতে হবে যে অরিজিন হচ্ছে সবসময় মনে রাখবে ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলারের দিকে। এইবার ইউনিসেলুলার কারা? মনেরা ইউনিসেলুলার, মনেরা হলো ইউনিসেলুলার প্রোক্যারিওটিক, কিন্তু তোমার প্রোটিস্টা হলো কি ইউনিসেলুলার হওয়ার চান্স থাকে। এইগুলো সবসময় ক্লিয়ার রাখবে, কোনো ভুলের জায়গা যেন না থাকে। তারপর যেটা ইভলিউশনারি সিকোয়েন্সে যেটা পড়বে তোমরা দেখো, প্রথম যখন অরিজিন অফ লাইফ হয়েছিল সেটা তো অবশ্যই সি ওয়াটারে হয়েছিল। এবার তোমরা দেখো ইভলিউশনটাও ঠিক সি ওয়াটার থেকে মানে অ্যাকোয়াটিক কন্ডিশন থেকে টেরেস্ট্রিয়াল কন্ডিশনে গেছে। প্রথমে আসে অ্যাকোয়াটিক কন্ডিশন, তারপরে আসে কি টেরেস্ট্রিয়াল কন্ডিশন, কিন্তু এর মাঝে ইন্টারমিডিয়েট যেটা সেটা হচ্ছে অ্যামফিবিয়াল কন্ডিশন। মানে তাদের হচ্ছে ডুয়াল নেচার, মানে একটা লাইফের একটা স্টেজ অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকে, একটা স্টেজ টেরেস্ট্রিয়াল কন্ডিশনে থাকে, তাদের বলা হয় অ্যামফিবিয়ান কন্ডিশন। এইবার দেখো অ্যামফিবিয়ানের প্ল্যান্টও আছে, অ্যামফিবিয়ানের অ্যানিমেলও আছে। অ্যামফিবিয়ানের প্ল্যান্টের মধ্যে যেমন ব্রায়োফাইটা পেয়ে যাবে, আর অ্যামফিবিয়ানের মধ্যে অ্যামফিবিয়া পেয়ে যাবে। আর এভলিউশনের দেখো তোমরা যেটা এই ক্লাসিফিকেশনে তোমরা যেটা পড়তে হবে, ক্লাসিফিকেশনে করব কিসের বেসিসে, দাঁড়াও দেখো এটাকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের জন্য কোন কোন ক্যারেক্টারগুলোকে আমরা প্রায়োরিটি দেব? প্রথমে দেখো, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার এক নাম্বার হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের, সেটা হচ্ছে প্রথমে লেভেল অফ অর্গানাইজেশন। দেখো লেভেল অফ অর্গানাইজেশনে আমরা যেটা পাই, প্রথমে আসে কারণ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, তারপর আসে কি সেলুলার থেকে আসে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেলের পর আসে সেটা হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, তারপর আসে অর্গান সিস্টেম। তোমরা এবার ক্লাসিফিকেশনটাকে ফলো করো। ফার্স্ট ইনভার্টিব্রেটের মধ্যে কারা এসেছিল? সেটা এসেছিল পরিফেরা। পরিফেরাদের লেভেল অফ অর্গানাইজেশন কি? পরিফেরাদের লেভেল অফ অর্গানাইজেশন হলো কি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তারপর ধীরে 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 এভলিউশন। এইবার একটা হলো কি তাহলে লেভেল অফ অর্গানাইজেশন। সেকেন্ড পয়েন্ট যেটা পড়বে তোমরা সিমেট্রি। সিমেট্রির তিনটে টাইপ আছে। ফার্স্ট টাইপ হচ্ছে কি অ্যাসিমেট্রি, তারপরে আসে কি রেডিয়াল সিমেট্রি, তারপরে আসে কি বাইল্যাটারাল সিমেট্রি। মনে রাখবে সিমেট্রির মধ্যে অ্যাসিমেট্রিক কন্ডিশন হচ্ছে মোস্ট প্রিমিটিভ, আর বাইল্যাটারাল সিমেট্রি হচ্ছে মোস্ট অ্যাডভান্সড, আর রেডিয়াল সিমেট্রিটা এদের ইন্টারমিডিয়েট পয়েন্টে আসে। তারপর আসে সিলোম। সিলোমের প্রেজেন্স আর অ্যাবসেন্সের উপরে এই ক্লাসিফিকেশন করা হয়। দেখো কারোর ক্ষেত্রে সিলোম প্রেজেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে কারোর ক্ষেত্রে সিলোম অ্যাবসেন্ট থাকতে পারে, আবার কারোর ক্ষেত্রে সিউডোসিলোম প্রেজেন্ট থাকতে পারে। এটার উপর বেস করেও ক্লাসিফিকেশনটা করা হয়। ফোর্থ পয়েন্ট যেটা পাবে তোমরা সেগমেন্টেশন। সেগমেন্টেশনে যেটা পাবে, যে সেগমেন্টেশনে মনে রাখবে দুটো সেগমেন্টেশনের জন্য, সেটা হচ্ছে একটা অ্যানিলিডা আর একটা হচ্ছে আর্থ্রোপোডা। এদের হচ্ছে কমপ্লিট সেগমেন্টেশন। সেগমেন্টেশনটা শুধু তুমি যে বাইরে থেকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু সেগমেন্টেশন না। সেগমেন্টেশনটা এক্সটার্নাল পার্ট ইনক্লুডিং ইন্টারনাল পার্ট সেগমেন্টেড হবে পুরোটা, তবেই সেটাকে সেগমেন্টেশন বলা যায়। তাহলে ফার্স্ট সেগমেন্টেশন দেখা যাচ্ছে অ্যানিলিডার ক্ষেত্রে, দেন আর্থ্রোপোডা, এদের হচ্ছে সেগমেন্টেশন দেখা যায়। এইবার এটা হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটাকে এইভাবেই পড়বে, আর যখন ক্লাসিফিকেশনটা পড়বে তখন অ্যানিমাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট ক্লাসিফিকেশন পরপরই পড়ো, তাতে সুবিধা হবে পড়তে। এইবার আসছে কি সেল। সেলে যেটা পড়বে মনে রাখবে, সেলটা সুবিধা হবে খুব। প্রথমে যদি তুমি এভলিউশন অরিজিন অফ লাইফ ধরে ধরেই পড়ো, এইখানে সেলে প্রথম তোমাদের যেটা ডিফারেন্স জানতে হবে যে প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেল কিভাবে অরিজিন করলো। দেখো প্রোক্যারিওটিক সেল যখন আসে পৃথিবীতে তখন এনভায়রনমেন্টাল কন্ডিশন অনেক বেশি আনফেভারেবল ছিল, আর ইউক্যারিওটিক সেল যখন আসে তখন তুলনামূলক অনেক ফেভারেবল কন্ডিশন। সেই ক্ষেত্রে যখন প্রিমিটিভ এনভায়রনমেন্ট ছিল তখন তাহলে এভলিউশনের চান্সটা অনেক
বেশি ছিল। কারণ কি, ওখানে যদি বেটার অ্যাডাপ্টেশন না আসে তাহলে তো সব ধীরে 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 এক্সটিংক্ট করে যেত। তাহলে নিশ্চয়ই ওই আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনে ওদেরকে অ্যাডাপ্ট করতে হয়েছে। এইবার দেখো সেল, প্রোক্যারিওটিক সেল থেকে তুমি যদি ডিফারেন্স পড়ো দেখতেই পাবে প্রোক্যারিওটিক সেলের সাথে ইউক্যারিওটিক সেলের অনেক ডিফারেন্স। দেখবে ইউক্যারিওটিক সেলে অনেক কিছু প্রেজেন্ট আছে যেটা প্রোক্যারিওটিক সেলে নেই। যেমন তোমাদের আমি একটা কথা বলি, মাইটোকন্ড্রিয়া। সেকেন্ড আসে যেটা, সেটা হচ্ছে তোমার প্লাস্টিক, প্ল্যান্টের ক্ষেত্রে যেটা পাওয়া যায়। এই দুটোর নেচার কি জানো? এগুলো হচ্ছে অনেকটা অটোনোমাস সিস্টেমের মধ্যে। যেমন একটা কান্ট্রির মধ্যে যেমন কিছু কিছু যখন কোনো স্টেটের নিজস্ব গভর্নমেন্ট ব্যবস্থাটাকে নিজেরাই চালনা করে, ঠিক সেই রকম এরা এই যে তোমার প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া এরা কি করে, নিজস্ব সেলফ রেপ্লিকেটিং ক্ষমতা আছে এদেরকে। কিন্তু যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের যে তোমার রাইবোজোম সেইটা থাকে হচ্ছে কি 18S টাইপের, কিন্তু ওর যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 17S। মানে কি, এইটা অবশ্যই প্রিমিটিভ। মানে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডকে যদি আমরা সেল হিসেবেও ট্রিট করি আলাদা, তাহলে ওদেরকে বলতে হবে কি এরা অনেক প্রিমিটিভ সেল। ঠিক আছে, এই হলো। এইবার সেল থেকে ইউক্যারিওটিক সেল আসলো। ইউক্যারিওটিক সেলের মধ্যে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা নিউক্লিয়াসটাকে খুব ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে নিউক্লিয়াসটা? নিউক্লিয়াসের মধ্যে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা খুব ভালো করে পড়তে হবে, ক্রোমোজোমের প্যাকেজিংটা পড়তে হবে, নিউক্লিওজোম মডেল যেটা আছে। তারপর ক্রোমোজোম প্যাকেজিং এর পর তোমাদের যেটা পড়তে হবে সেটা ক্রোমোজোম কি ক্যারি করে, অবশ্যই ডিএনএ। আর এখানে একটা কথা বলে রাখি, ফার্স্ট যখন লাইফ অরিজিন করে না, তখন যে নিউক্লিক অ্যাসিডটা প্রথম আসে পৃথিবীতে সেটা হচ্ছে কিন্তু আরএনএ। অবশ্যই মনে রাখবে যে আরএনএতে একটা 2 নম্বর কার্বনের সাথে ওএইচ গ্রুপ একটা এক্সট্রা থাকে, সেই জন্য আরএনএ হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ হয় দেন ডিএনএ স্টেবিলিটি অনেক বেশি। সে পরে পড়াবো, যখন আমি এগুলো পড়াবো ডিটেলসে তখন বলবো। তোমাদের যেটা পড়তে হবে নিউক্লিক অ্যাসিডে যখনই তোমরা ডিএনএটা পড়ে ফেলবে, এইখানে শুধু একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কনসেপ্টটা দিয়েছিল ফ্রান্সিস ক্রিক। এইবার সেন্ট্রাল ডগমাতে কি হয়, ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়। ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিস, এই প্রসেসটা হচ্ছে সেন্ট্রাল ডগমার পার্ট। এইবার তোমাকে জানতে হবে ডিএনএ থেকে প্রোটিন কিভাবে সিনথেসিস হয়। ডিএনএ থেকে ফার্স্ট যেটা সিনথেসিস হবে সেটা হচ্ছে এমআরএনএ। সে ডিএনএ থেকে এমআরএনএ সিনথেসিসের প্রসেসটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তারপরে ট্রান্সলেশন হয়ে এমআরএনএটা প্রোটিনে কনভার্ট হয়। এগুলো অনেক ডিটেলস এর ব্যাপার, এগুলো আরো ভালো করে পড়তে হবে। তারপর ডিএনএ রেপ্লিকেশন ওগুলো পড়তে হবে। তোমরা মেইনলি জানবে যে ডিএনএ কি করে। ডিএনএ তো জিন ক্যারি করে, জিনের আবার কি কাজ, জিন থেকে লাভ কি আমাদের বডিতে? জিনের তো নিজস্ব কিছু অ্যাক্টিভিটি অবশ্যই আছে। জিনের অ্যাক্টিভিটিটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস না করলে জিনের আলাদা কোনো গুরুত্ব নেই। জিন এক্সপ্রেস করে নিজেকে প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। এইটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। তারপর আসে কি মেন্ডেলিজম, মেন্ডেলিয়ান থিওরি। এইখানে একটা জিনিস মনে রাখবে, মেন্ডেলের সাথে টিএইচ মর্গ্যান, এই দুটো একসাথে পড়বে। যখন মেন্ডেল পড়বে আর একদিকে পড়বে যে টিএইচ মর্গ্যান, দুজনের কনসেপ্ট কিন্তু পুরো উল্টো। টিএইচ মর্গ্যান যে কনসেপ্ট দিয়েছিল সেটা লিঙ্কেজ, আর মেন্ডেল যেটা দিয়েছিল সেটা হচ্ছে সেগ্রিগেট করে যায় জিনগুলো তখনই সেগ্রিগেট করা সম্ভব। মনে রাখবে তাদের মধ্যে যখন কোনো লিঙ্কেজ থাকবে না তখনই সেগ্রিগেট হওয়ার চান্স বেশি হয়। মানে জিনের মধ্যে যে গ্যাপগুলো যত বেশি হবে তার হচ্ছে সেগ্রিগেট হওয়ার চান্স তত বেশি হবে, আর লিঙ্কেজ হওয়ার চান্স ততটা কম। তার মানে আমি বলতে পারি মেন্ডেলিয়ান থিওরি সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে মর্গানের লিঙ্কেজ থিওরি। এগুলো সব ডিটেলসে পড়াবো পরে। তারপর যেটা এখানে পড়তে হবে সেটা তোমাকে সেক্স লিঙ্ক যেসব ডিজিজগুলো আছে, সেক্স লিঙ্ক ডিজিজ বলতে ধরো সেক্স ক্রোমোজোম যে ডিজিজগুলোকে ক্যারি করতে পারে। তারপর পড়তে হবে অটোজোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ আর সেক্স লিঙ্ক ডিজিজের একটা মনে রাখবে, সেক্স ক্রোমোজোম বলতে মেনলি এক্স ক্রোমোজোমকে বোঝানো হয়েছে। এক্স ক্রোমোজোম যেসবগুলো ক্যারি করে যে ডিজিজগুলো, সেই ক্ষেত্রে হিউম্যানের মেলরা কখনো ক্যারিয়ার হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু অটোজোম যদি ডিজিজ হয়
সেক্ষেত্রে মেলরাও ক্যারিয়ার হতে পারে, এইটা কিন্তু ক্লিয়ার রাখবে। তারপর এরপর আসে মিউটেশন। মিউটেশনের তো অনেকগুলো টাইপ আছে, এগুলো ডিটেলসে পড়তে হবে এগুলো। তারপর মিউটেশনের যেমন এখানে দেওয়া আছে ডাউন সিনড্রোম আর ক্লেইনফেল্টার সিনড্রোম, এগুলো হচ্ছে মিউটেশনের তোমরা পড়বে। অ্যানিপ্লয়েডি ইউপ্লয়েডি সব আছে, সেখানে হচ্ছে এইগুলো এই ডিজিজগুলো পড়াবো তখন। এইবার আসছে কি সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা আর ম্যান, এটা দেওয়া আছে, এটা তো অবশ্যই পড়াবো। সেক্স ডিটারমিনেশন কিভাবে ড্রসোফিলার মধ্যে সেক্স ডিটারমিনেশন করা হয়, হিউম্যানের মধ্যে কিভাবে হয়, কিন্তু এখানে যেটা দেওয়া নেই সেটা তোমাদের পড়তে হবে। সেটা হচ্ছে কি, সেটা পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস এইটা তোমাদের পড়তে হবে, পার্থেনোজেনেসিসটা। পার্থেনোজেনেসিস মনে রাখবে, এইটা দেখা যায় বির মধ্যে, হানি বি, এর ক্ষেত্রে পার্থেনোজেনেসিস আর পার্থেনোকার্পি কিন্তু গোলালে হবে না, অনেকটা একই রকম প্রসেস কিন্তু এক না। পার্থেনোকার্পিটা হচ্ছে তোমার মেইনলি প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, আর পার্থেনোজেনেসিসটা হচ্ছে যেটা অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায়। এবার দেখো থার্ড যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এটা তো পড়া হলো সেল, তারপরে পড়বে হচ্ছে বায়োমলিকুলস, এইটা থার্ডে পড়বে। এরপর ফোর্থে যেটা পড়বে সেটা হচ্ছে কি বায়োমলিকুলস। বায়োমলিকুলসে যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো একটু ডিটেইলসেই পড়তে হবে। প্রোটিনটা তো খুব ভালো করে পড়তে হবে। প্রোটিনের মধ্যে অনেক কিছু আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল, বেসিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, তারপর জুইটার আয়ন, তার ডিটেইলসে পড়তে হবে একটু। প্রোটিনের স্ট্রাকচার, তারপরে ফ্যাটের স্ট্রাকচার, তারপর ওখানে নিউক্লিক অ্যাসিডটা খুব ভালো করে জানতে হবে। নিউক্লিক অ্যাসিডের যেমন ডিএনএ স্ট্রাকচার কিভাবে ডেভেলপ হচ্ছে, আরএনএ কিভাবে ডেভেলপ হচ্ছে স্ট্রাকচার, এইগুলো হচ্ছে এখানে পড়ে রাখবে। তারপর বিশেষ করে যেটা পড়তে হবে এনজাইম, এনজাইমের যে ক্লাসিফিকেশনটা সেটা ভালো করে জানতে হবে। আর যেটা পড়তে হবে তোমার এনজাইমে বিশেষ করে মাইকেলিস মেন্টেনের ইকুয়েশনটা, আর এনজাইমে যে লক অ্যান্ড কি মডেল আছে ওটাও খুব ভালো করে জানতে হবে। তবে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা ওটা ওটা যদি তুমি বুঝতে পারো, এনজাইম তোমার কাছে কিছু মনেই হবে না তখন, আর ওটা খুব সোজা জিনিস এখন মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। তারপর তোমার যখনই পড়া হয়ে যাবে বায়োকেমিস্ট্রি তখন পড়বে। এইবার আসবে হচ্ছে ইভলিউশনের যে অ্যাডাপ্টেশন পার্টটা, অ্যাডাপ্টেশন আর ডিস্ট্রিবিউশন যে পার্টটা আছে সেইটা পড়ো এই বায়োকেমিস্ট্রির পর। বায়োকেমিস্ট্রির পর পড়তে হবে অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এইখানে যেমন পড়তে হবে তোমাকে হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান, তারপরে তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন, তারপরে তোমার হার্ডি-উইনবার্গ ইকুয়েশন। হার্ডি-উইনবার্গ ইকুয়েশনটা আমার মনে হয় কি তোমার যখনই জেনেটিক্সটা পড়বে, তো জেনেটিক্সটা পড়ার পরেই তোমাকে হার্ডি-উইনবার্গ থিওরিটা পড়তে হবে। ওইটা পড়লে অনেক সুবিধা পাবে। হার্ডি-উইনবার্গ আমি যখন পড়াবো তখন দেখতেই পাবে কিভাবে পড়াই। হার্ডি-উইনবার্গ থিওরিটা জেনেটিক্যাল ভিউ দিয়ে যদি তুমি বোঝো এটাকে কিছু মনে হবে না, আর যদি মুখস্থ করার চেষ্টা করো হার্ডি-উইনবার্গ থিওরি, হার্ডি-উইনবার্গ থিওরি কোনোদিন মনে থাকবে না। আর এটা বলতে পারি হার্ডি-উইনবার্গ থিওরির মতো সহজ থিওরি কিছু নেই, ওখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমও দিতে পারে পরীক্ষার জন্য। তারপর আসে হচ্ছে, তারপর পড়বে হচ্ছে প্যারাসাইটোলজি, হিস্টোলজি আর এন্ডোক্রাইনোলজি। এইটার মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজিটা প্রথম পড়বে। সেটার মধ্যে প্রথম পড়বে হচ্ছে ফিডব্যাক মেকানিজম, বিশেষ করে এন্ডোক্রাইনোলজির মধ্যে যেমন পিটুইটারি স্ট্রাকচার আছে, পিটুইটারিকে কে রেগুলেট করে, কিভাবে পিটুইটারি আদার্স গ্ল্যান্ডকে রেগুলেট করে, যেহেতু পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড তাই আদার্স গ্ল্যান্ডকেও তো রেগুলেট করবেই। তাহলে কি আমাদের 6 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি, এন্ডোক্রাইনোলজি, তারপর করতে হবে হিস্টোলজি। তোমাদের একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রির মধ্যে যেটা বায়োমলিকুলস, তো এটা পড়ে হচ্ছে বায়োকেমিস্ট্রির মধ্যে, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি।
বায়োকেমিস্ট্রি এখানে পড়বে তোমরা যে ওই যে এবিও ব্লাড গ্রুপ আছে, তারপর আরএস ফ্যাক্টর আছে। মনে রাখবে এবিও ব্লাড গ্রুপ আরএস ফ্যাক্টর এগুলো কিচ্ছু জিনিস না, কোনো ব্যাপার না। এবিও ব্লাড গ্রুপ হচ্ছে ওখানে অ্যান্টিজেনের প্রেজেন্সে ব্লাড গ্রুপটা করা হয়। আরএস ফ্যাক্টরও এক ধরনের প্রোটিন, অ্যান্টিজেনও এক ধরনের প্রোটিন, তার মানে কি ওগুলো জেনেটিক্যাল কন্ট্রোল পুরো, এটা মনে রাখবে। অ্যালিল দিয়েই কন্ট্রোল হয় এগুলোকে। এইগুলো এই এবিও ব্লাড সিস্টেম আর আরএস ফ্যাক্টর এটাও পড়বে হচ্ছে জেনেটিক্স পড়ার পর, তাহলে অনেক ইজি হবে। এবার আসছে কি প্যারাসাইটোলজি, এন্ডোক্রাইনোলজি আর হিস্টোলজি। এইখানে যেমন তোমাদের পড়তে হবে সেটা বিভিন্ন ডিজিজ বলতে অ্যান্টামিবা হিস্টোলাইটিকার জন্য যে ডিজিজ হচ্ছে, অ্যাসকারিস প্লুরিকয়েডিসের জন্য যে ডিজিজ হচ্ছে, তারপরে হচ্ছে ফেজিওলা হেপাটিকার জন্য যে ডিজিজ আছে, প্লাজমোডিয়াম ভাইভাক্সের জন্য ডিজিজ হচ্ছে। এগুলো হচ্ছে মেইনলি এগুলো প্যারাসাইট, তো প্যারাসাইটের লাইফ সাইকেল গুলো খুব ভালো করে পড়তে হবে। তারপর আসি হচ্ছে ইমিউনিটি সিস্টেমে, ইমিউন রেসপন্সে। ইমিউন রেসপন্স হচ্ছে টু টাইপ অফ ইমিউন রেসপন্স হয় আমাদের বডিতে, একটা হচ্ছে টি লিম্ফোসাইটের জন্য, একটা হচ্ছে বি লিম্ফোসাইটের জন্য। এখানে আমি যখন পড়াবো পুরো লিঙ্ক করে পড়াবো কিভাবে হয় টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এগুলো কিভাবে কন্ট্রোল হচ্ছে। মনে রাখবে টি লিম্ফোসাইটের একটা জিনিস মনে রাখবে, টি লিম্ফোসাইটের জন্য যে ইমিউন রেসপন্স হয় সেটাকে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স, আর যেটা বি লিম্ফোসাইটের জন্য হয় সেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি হচ্ছে এখানে অ্যান্টিবডিটা তৈরি হয় বি লিম্ফোসাইটের ক্ষেত্রে। এটা অনেক ডিটেলসে পড়তে হবে, আর অ্যান্টিবডি টাইপগুলো তোমাকে এখানে পড়তে হবে। আর তারপর তোমাদের যেটা পড়তে হবে ইকোলজি অ্যান্ড 6 নম্বরে তুমি প্যারাসাইটোলজি পড়েছো, 7 নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজিতে তুমি যেটা প্রথম আছে তোমাদের সেটা হচ্ছে এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো এখানে একটা 10% ল আছে, এখানে কিভাবে এনার্জি ফ্লো হচ্ছে এগুলো পড়বে, অতটা কঠিন কিছু না। তোমাদের যেটা পড়তে হবে পপুলেশন ইকোলজিতে যে গ্রোথ কার্ভ আছে, তো লজিস্টিক গ্রোথ কার্ভ, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, ওর যে ফর্মুলা আছে কিছু ওগুলো মুখস্থ করতে হবে, ওগুলো থেকে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম পরবর্তীতে দিতে পারে। সেকেন্ড যেটা পড়তে হবে যে এইখানে একটা কনসেপ্ট মনে রাখবে পপুলেশন ইকোলজিতে, যে পপুলেশনটা কিভাবে একটা ইকোসিস্টেমকে ডেভেলপ করতে পারে। দেখো পপুলেশন ডিরেক্টলি ইকোসিস্টেমকে ডেভেলপ করতে পারে না, সেখানে অনেক বায়োটিক কন্ডিশন অ্যাবায়োটিক কন্ডিশন চলে আসে। তোমাকে ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে অর্গানিজম। এইবার অনেকগুলো অর্গানিজম মিলে কি তৈরি করবে, একটা অর্গানিজম মিলে তৈরি করবে একটা পপুলেশনটা হলো কি গ্রুপ অফ অর্গানিজম ইন্টারব্রিড করতে পারে, সেটাই হচ্ছে সেই অর্গানিজমের পপুলেশন। তারপর অনেকগুলো পপুলেশন মিলে তৈরি করে একটা কমিউনিটি, এগুলো হচ্ছে সব বায়োটিক ফ্যাক্টর। এইবার যখন কমিউনিটির সাথে অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোও যোগ হবে তখন আসবে ইকোসিস্টেম। এগুলো লিঙ্ক করে পড়লে আমি এটাকে বলতে পারি বায়োলজিকে আর কোনোদিনই কোনো সমস্যা মনে হবে না, পুরো তোমাদের ইজি হয়ে যাবে। আর এইখানে যেমন পড়বে যে পপুলেশন কিভাবে ইনক্রিজ করতে পারে, কিভাবে ডিক্রিজ করতে পারে। এখানে ইমিগ্রেশন এরও একটা ফর্মুলা আছে, যখন আমি পড়াবো পপুলেশন তখন আমি এগুলো সব বলে দেবো ডিটেলসে। আর এরপর পড়তে হবে তোমাদের বায়োডাইভার্সিটিতে যেমন যেটা মেইনলি পড়তে হবে সেটা হচ্ছে 3 টাইপ অফ বায়োডাইভার্সিটি। একটা হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটি, একটা হচ্ছে স্পিসিস বায়োডাইভার্সিটি, আর একটা হচ্ছে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। এই 3টে টাইপ কিন্তু মাস্ট জানতেই হবে। আর বায়োডাইভার্সিটি যেমন কনজারভেশনগুলোকে তো কনজার্ভ করতে হবে, তাহলে সেই কনজারভেশন প্রসেসগুলো করতে হবে। এইখানে ছোট ছোট কিছু পয়েন্ট আছে কিন্তু কনজারভেশনের, যেমন জেএফএম বলে একটা কনসেপ্ট আসবে, সেগুলো কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু ইগনোর করার কোনো জায়গা নেই। তারপর বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্টটা ভালো করে করতে হবে, ইনসিটু এক্সিটু ক্রায়োপ্রিজারভেশন, এই সবগুলো কিন্তু ছোট ছোট জিনিস হলেও ডিটেলসে পড়তে হবে। তারপর যেমন কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ আছে, ওয়াইল্ড লাইফে যেমন ন্যাশনাল পার্কের কিছু ন্যাশনাল পার্কের নেম যেগুলো খুব ইম্পর্টেন্ট নেম, সেইগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে কোনটা। তারপরে যেখানে টাইগার কনজারভেশন হচ্ছে, টাইগার কনজারভেশন কবে থেকে হয়, ওই যে আইনগুলো পাস করা হয়েছে ওগুলো কিন্তু খুব ডিটেলসে মনে থাকতে হবে। আর কোনো এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে যেসব আমাদের মুভমেন্টগুলো হয়েছিল এগুলো পুরো জানতে হবে কিন্তু। এগুলো তুমি যদি খুব ভালো করে এই পার্টটা পড়ে রাখো, সেক্ষেত্রে তোমাদের যে জিকে পার্ট আছে সেই ক্ষেত্রে যে এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো আছে ওগুলো প্রশ্নগুলো তখন আর কিছু মনে হবে না। এরপর তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইকোনমিক জুওলজির ক্ষেত্রে আছে
ইকোনমিক জুওলজিটা হবে মানে জুওলজির ক্ষেত্রে লাস্ট পার্ট, সেটা হচ্ছে ইকোনমিক জুওলজি। ইকোনমিক জুওলজির ক্ষেত্রে তোমরা যেগুলো পড়বে, যেমন অ্যাকোয়াকালচার আছে, অ্যাকোয়াকালচারে মনে রাখবে কম্পোজিট কালচারটা খুব ভালো করে পড়বে, অ্যাকোয়াকালচারের সব টাইপ আছে ওগুলো সব আমি বলে দেবো। আর তারপর আছে সেরিকালচার, এখানে অ্যাকোয়াকালচারে পিসিকালচার, অ্যাকোয়াকালচার, ফিসিকালচার এসব সব টাইপ আছে, এগুলো কিন্তু খুব গোলাবে, আর এগুলো মানে খুব ছোটখাটো মাইনিউট ডিফারেন্স আছে, এগুলো যদি তুমি না জেনে থাকো ভালো করে তাহলে খুব প্রবলেম আছে। যাই হোক, এরপরে আসছে কি সেরিকালচার। সেরিকালচারটা যে মালবেরিটিতে যে সিল্কওয়ার্মগুলো আছে, সিল্কওয়ার্মের অনেকগুলো টাইপ আছে, এগুলো সব ডিটেলসে পড়তে হবে। তারপর আছে পেস্টকে কন্ট্রোলের জন্য আছে পেস্টিসাইড। এরপর তোমাদের যেটা পড়তে হবে অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এইখানে কিন্তু অ্যানিম্যাল ব্রিডিংটা চলে আসে। অ্যানিম্যাল ব্রিডিং এর কিন্তু অনেকগুলো টাইপ আছে, ইন্টারস্পেসিফিক এসব সব টাইপ আছে। এইবার ব্রিডিং এর ক্ষেত্রে মনে রাখবে যেটাকে আমরা অ্যাভয়েড করি বা যেটার জন্য করি, ব্রিডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা মনে রাখবে হোমোজাইগোসিটিকে ইনক্রিজ করে অনেক সময়, আবার হোমোজাইগোসিটিকে অনেক সময় অ্যাভয়েড করি, তার বেসিসে ব্রিডিং গুলো কিন্তু করা হয়। এরপর তোমাদের একটা টপিক যেটা আমি জেনে শুনেই এখানে বাদ দিয়েছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি। ডেভেলপমেন্টাল বায়োলজি করার আগে তোমাদের ফিজিওলজি পড়তে হবে, ফিজিওলজি যেটা রিপ্রোডাক্টিভ বায়োলজি পড়তে হবে। রিপ্রোডাক্টিভ বায়োলজি পড়ার পর ডেভেলপমেন্ট বায়োলজি পড়াটা আমার মনে হয় যে বেস্ট হবে। কারণ ডেভেলপমেন্ট বায়োলজি তুমি যদি এখন প্রথমেই ডেভেলপমেন্ট বায়োলজি পড়তে যাও তাহলে অনেক কিছু জিনিস তোমার মাথার উপর দিয়ে যাবে। তাই যদি রিপ্রোডাক্টিভ বায়োলজি পড়ে আসো আগে, তারপর ডেভেলপমেন্ট বায়োলজি পড়তে গেলে কিছু মনে হবে না, বুঝলে? এইভাবে সিলেবাসটাকে আমি যেভাবে মনে করি, দেখো এইভাবে আমি যেমন সবকিছু লিঙ্ক করে সাজিয়েছি, তোমরাও এরকম ভাবে সিলেবাসেই পুরোটাকে সিলেবাসটাকে পুরো মুখস্থ করবে। সিলেবাস মুখস্থ করলে আর কোনো সমস্যা থাকবে না। মুখস্থ ঠিক না, তুমি বারবার পড়তে পড়তে অটোমেটিকই তোমার মাথায় চলে আসবে সিলেবাস। এই হচ্ছে সিলেবাস আমি রেডি করেছি, তোমরাও এইভাবেই পড়ো সিলেবাসটাকে আগে নিজের মতো করে। যে তো আমার মতো করে তোমাকে পড়ার দরকার নেই, তোমার যেটা ইজি মনে হবে সেইটাই তুমি ফলো করো। এবার তাহলে তোমাদের যেটা করতে হবে, দেখো লিঙ্কটা কিভাবে করবে। প্রথম আমি যেটা বলেছিলাম সেটা এভলিউশন, অরিজিন অফ লাইফ। সেকেন্ড যেটা পড়তে হবে বলেছিলাম সেটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কিসের বেসিসে করা হবে, সেগুলো হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। তারপরে বলেছিলাম কি সিমেট্রি সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে সিলমের বেসিসে। তারপরে ফোর্থ পয়েন্ট বলেছিলাম যেটা সেগমেন্টেশনের বেসিসে। আরেকটাও আছে যেটা আমার তখন বলা হয়নি, সেটা হচ্ছে জার্ম লেয়ার। দেখো জার্ম লেয়ার বলতে ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক, এই যে লেয়ার গুলো আছে সেগুলোর বেসিসে ডিফারেন্সিয়েট করা যায় অ্যানিমেল গুলোকে, সেটাও পড়তে হবে তোমাকে। এবার জার্ম লেয়ার ডিপ্লোব্লাস্টিক হলেও দেখবে সেখানে কিন্তু মেসোডার্ম, তিনটে লেয়ার থাকে মেইনলি, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ঠিক আছে, মেসোডার্ম সবসময় মিডিলে থাকে। এইবার যাদের ডিপ্লোব্লাস্টিক নেচার তাদের কিন্তু মেসোডার্ম না থাকলেও মেসোডার্মের পরিবর্তে থাকে হচ্ছে মেসোগ্লিয়া, সেটাকে জার্ম লেয়ার ধরা হয় না। এইটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে ফার্স্ট হলো কি এভলিউশন, সেকেন্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, থার্ড যেটা পড়তে হবে আমাদের সেটা সেলটা হচ্ছে থার্ড। সেলের প্রথমে পড়তে হবে যে সেলের স্ট্রাকচার, সেলের অর্গানাইজেশন, তারপরে তোমার কিভাবে প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেল ডেভেলপ করলো, যেমন বিশেষ করে এন্ডোসিম্বায়োসিস থিওরি, এইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ফোর্থ যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে বায়োমলিকিউলস বা বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিটা পড়তে পারবে। ফিফথ পড়তে হবে যেটা অ্যাডাপটেশন এন্ড ডিস্ট্রিবিউশন। এর যে ইভলিউশন সেটা ফার্স্টে পড়া হয়ে গেছে টপিকটা, তারপর অ্যাডাপটেশন এন্ড ডিস্ট্রিবিউশনটা পড়তে হবে। তারপর পড়তে হবে যেটা সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। তারপর প্যারাসাইটোলজি পড়ার পর পড়তে হবে তোমার ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু আছে এখানে। তারপরে আছে তোমার বায়োডাইভার্সিটি আছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন আছে, ওয়াইল্ড লাইফ আছে, এগুলো সব ইকোলজির মধ্যে, ইকোলজি রিলেটেড এগুলোই পড়তে হবে। তখন লাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইকোনমিক জুওলজি। ইকোনমিক জুওলজি হচ্ছে লাস্ট টপিক।
ইকোনমিক জুলজির মধ্যে আসবে তোমার সেরিকালচার, পিসিকালচার, তারপরে তোমার ব্রিডিং আসবে, অ্যানিমাল ব্রিডিং এর, অ্যানিমাল ব্রিডিং অ্যানিমাল, তারপরে পোল্ট্রি যেগুলো আছে, তারপর আদার যেসব অ্যানিমাল গুলো মেইনলি যেগুলো আমরা ফুড হিসেবে, ফুড পারপাস, মিল্ক পারপাস এগুলোর জন্য ইউজ করি। এই হলো পুরো টপিক। তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো।